বসা কি ঠিক আছে না সুন্দর। আচ্ছা কোন ভাই, আপনার আপনি তো মানে একজন বড় ভিলেন, আপনি ফিল্মে কিভাবে আসছেন আপনি? আসলে আমি এত বড় ভিলেন না, আমি খুব ছোটখাটো শিল্পী। আমার আশাটা হলো, সবাই তো এফডিসি এক সময় আইসা গেটে দাঁড়ায় থাকতো আর্টিস্ট দেখার জন্য। তা আমিও ওই পাবলিকের মতোই এফডিসির পুরান গেটে আইসা। পুরান গেটে না? হ্যাঁ। কত সালে এটা? এটা 80-82 দিকে পুরান গেটের সামনে আইসা দাঁড়ায় থাকতাম। তখন আমার বয়স কত ছিল? তখন কত 17-18 বা 15-16 বছর। গোপেরিয়াটাও পুরা ইয়া হয়নি। যাই হোক, এখন নেশা ছিল আর্টিস্ট দেখার, চলচ্চিত্রে অভিনয় করবো ওই নেশা। আমাদের ওল্টাউনে, আমার জন্ম ওল্টাউনে, হল ছিল সাবিস্তান, তাজমহল। হ্যাঁ, যা ওই সব ছবি দেখতাম আর এফডিসি দাঁড়ায় থাকতাম, ওই ছবির আর্টিস্টটারে সামনের থেকে দেখতাম। এটা নিয়ে বহুত ঘোরাঘুরি আসতাম। হঠাৎ একদিন সকালবেলা প্রোডাকশন ম্যানেজার রতন, তার নাম রতন ছিল, দারা শিকো ভাইয়ের অফিসের ম্যানেজার। হ্যাঁ, এবং দারা শিকো ভাইয়ের যে চলচ্চিত্রে ম্যানেজার থাকে ওই রতন। অনেক লোকের বলতেছে শুটিং করবা শুটিং করবা। এখন আমিও ওই লোকেদের সাথে দৌড়ায় ওর কাছে গেছি, সামনে গেছি। যাওয়ার পর বলতেছে তোমরা শুটিং করবা? হ্যাঁ ভাই করবো। যাও যাও গাড়িতে উঠো। তখন গেটের মধ্যে বড় একটা বাস, এই বাসের মধ্যে আমরা দৌড়ায় দৌড়ায় উঠলাম। ওঠার পর সম্ভবত আমার খেয়াল নাই, ওই সাভারের দিকে আর কি, সাভার সামরিক খামার টামারের এদিকেই আর কি। এটা হলো ফকির মজনু শাহ। অনেকে অনেক আর্টিস্ট ছিল তখন। যায় ওইখানে বিশাল বস্তির শেড বানানো। যাই হোক, সারাদিন ওইখানে কাজ করলাম, দৌড়াদৌড়ি, হ্যাঁ, ডাকাতি করতেছে বা ভিলেনরা মারামারি করতেছে, আমরা হইলাম বস্তিবাসী। হ্যাঁ, দেখলাম আবার একটা সময় ছিল। হ্যাঁ, না না না, ওইটা একদম মানে একদম বস্তির ক্যারেক্টার, ছোট ক্যারেক্টার, পাবলিক আর কি। তখন আবার দেখলাম ওই 12টা 1টার দিকে আবার নাস্তা খাওয়াইলো। হ্যাঁ, একটা করে কলা, একটা করে বনরুটি। খুব খুশি হইলাম যে শুটিং এও নিয়ে এলো, খাওয়াইলো। যাই হোক, পেটে তখন ক্ষুধাও বাড়তেছিল। হ্যাঁ, খাইলাম। খাওয়া দাওয়ার পর আবার দেখলাম এক সময় 3টা 3:30টার দিকে আবার দুপুরে খাবারও দিল, আরো খুশি। খাওয়ার পর যাই হোক, এক সময় সন্ধ্যার আগে দিয়া শুটিং ব্যাক আপ হলো। আবার সবাই বাসে উঠলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা হলো, আসতেছি। ঠিক ফার্ম গেটের সামনে গাড়িটা যখন আসছে, তখন ওই প্রোডাকশন ম্যানেজার রতন সাহেব প্রত্যেকটা আমাদের যাদের ওঠাইছে 20 টাকা করে আবার হাতে দিতেছে, রাখো এইটা। আমি মারাত্মক খুশি হয়ে গেলাম। 2 বেলা খাওয়া। হ্যাঁ, তো ওই সময় আর কি। যাই হোক, পরে দিয়া আবার 20 টাকা করে টাকাও পাইলাম। এফডিসি আসার নেশাটা আরো বেশি আগ্রহ হয়। 20 টাকা বর্তমান সময় কত কত যাবে এখন? আপনি হিসাব করে দেন না, এত বছর আগে, 40-42 বছর আগে 20 টাকা। যাই হোক, আসলাম। আবার বললো যে কালকে সকাল 7টার ভিতরে করবো ওই ছবি। ঠিক আছে। এই ওল্ড টাউনেতে রহমতগঞ্জে আমার জন্মস্থান, চকবাজার রহমতগঞ্জ। ওইখান থেকে আসলাম, আইসা 6টা বাজে এফডিসি গেটে দাঁড়ায়। যদি দেরি হয়ে যায়, না যাইতে পারি। যাই হোক, আবার তারপরের দিনও গেলাম, একই অবস্থা। এই নেশাটা আরো জাগলো। এই আস্তে আস্তে প্রত্যেকদিন, লেখাপড়া তো হইলই না, মানে ম্যাট্রিক দেয়নি। যাই হোক, না না না, আর তো নেশা এখানে ঢুকে গেল। হ্যাঁ, আমি তো ওল্ড টাউনের ছেলে, আমি হয় লেখাপড়া করবো, না হইলে চকবাজার আমার বাড়ির সামনে আমি বিজনেস করবো, তাই সেগুলো কোনোটাই হইলো না। পরে যাই হোক, ডেলি আসি, ঢুকি, দারোয়ানরে টাকা দিয়া। আর সবচেয়ে মজার ঘটনা হলো, পিছন দিয়ে রেল লাইনের সামনে বড় ওয়াল ছিল, একটা জায়গাতে সুরুঙের মতো একটু ভাঙা ছিল, মানে ময়লা পানি টানি টপকায় রেল লাইনের এখান থেকে সুরুং দিয়ে এফডিসির ভিতরে। সারাদিন ঘুরতাম, সন্ধ্যার সময় বাইরে। তখন তো রমরমা, মানে সেট, এক এক ডাকাতি সেট, গুহার সেট, হ্যাঁ, প্রচুর সেট।
যেমন ওই এখানে একটা সেট হয়েছিল ছক্কা পাঞ্জার ছবির শুটিং, নূর মোহাম্মদ রেহমানি বলাইদা আর কি যেটা আমরা বলছি, তার শুটিং, তার সিনেমা পরিচালিত ছক্কা পাঞ্জা। একটা সেট বানাইছে গুহার সেট, ওই খড় দিয়া সেটে বট গাছের শিকড় বানায় না, শিকড়ের মতো। তা আমরা তো মনে করছি এটা মনে হয় শক্ত শিকড়ি, তা আমি আবার দইরা একটা ঝুলান দিই, সে অল্প সেট শুকিয়ে ভাঙ্গা পড়ছে। ঠিক আছে, এই দারোয়ানের দৌড়ানে পরে যাই হোক ধরা খেলাম গেটে, কান ধরা উঠলাম বসলাম। হ্যাঁ, এরকম বহুত টর্চার জীবনে এফডিসি দিকও। আপনি যে এই যে মজার ঘটনা, সেটা কি এরপরে আপনার কোনো মন মানে ব্যথা পাইছিলেন যে যে দারুণ দৌড় দিছে, কাজ করছিলেন যে আপনি দৌড় নিতে আর কাজ আসবো না বা কাজ করবো না, কিছু হয়েছিল? না না, নেশা তো এখানে, তাবিজটা তো এখানে গাইরা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তাবিজ গাড়াতে আর ছাড়তে পারলাম না। যাই হোক, আপনি এই পর্যন্ত কত কিছু করছেন? তারপরে তো এফডিসিতে আলহামদুলিল্লাহ আমি আমার প্রথম ফাইটার শিল্পী হিসাবে মুসলিম ভাইয়ের হাত ধরে আমি ফাইটে আসলাম। হ্যাঁ, ফাইট ডিরেক্টর মুসলিম ভাই আমার ওস্তাদ, তার হাত ধরে আমি আসলাম। তার বাড়িতে সকালে চলে যেতাম আগের সাথে, তার সাথে আসতাম, তার সাথে সারাদিন আইস্টেনি করতাম, টুকটাক কাজে ফাইটে লাগাইয়া দিত। কাজ করতে 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 আল্লাহ এমন পরে অভিনয় যে মানে কি বলে এই যে ডায়লগ বলা, এটা কত ছবি, কোন ছবি? এর মধ্যে অনেক ছবিতে টুকটাক ডায়লগ, জি হুজুর, তখন তো আর এত আমাদের পাতা পাতা ডায়লগ না, ওই বস কি করব এই একটা দুইটা করে দিতে দিতে। যাই হোক, পরবর্তীতে ফাইটিং লিস্টে অনেক বছর ছিলাম। ভাই ভাই অ্যাকশন সঞ্চয় গোষ্ঠী আমাদের একটা সংগঠন এখনো আছে, ওটা আমি প্রেসিডেন্টও ছিলাম অনেক বছর। তারপরে আমি ওইটা রিজেন দেওয়ার পর আমি শিল্পী সমিতিতে নির্বাচন করি। আমি 4 বার সম্পাদকীয় পোস্টে, এবারও আমি রানিং ট্রেজারার। ট্রেজারার আমি কোষাধ্যক্ষ। হ্যাঁ, কিন্তু মান্না ভাই যখন নির্বাচন করছিল সেক্রেটারি মির্জা আহমেদ সহ, তখন ছিলাম আমি দপ্তর ও প্রচার সম্পাদক। পরে 3 বার আমি ট্রেজারারই আমি পাস করছি। আর এই তো আর কি। এখন আপনি এই যে কত শুরু করলেন? অনেক ছবি বানানো, 2008 তখন তো র্যান্ডাম এমন দিন গেছে 3 ছবিরও শুটিং করছি ফাইটিং লাইন। ক্যারেক্টার হিসাবে যদি আপনি আসেন, ক্যারেক্টার হিসাবে তো 200-300 পার হয়ে গেছে। আপনি কোন ছবিতে মানে বেশি ভালো লাগছে এই যে এত কিছু করছেন ক্যারেক্টার হিসেবে? আমি যে ছবিতে যখন অভিনয় করছি ক্যারেক্টারে, প্রত্যেকটা ছবি আমার নিজের ভালোর জন্য আমি বুঝেই অভিনয় করছি। এখন দর্শক রায় দিতে পারে আমার কোন ছবি। ক্যারেক্টার মানে কিছু ডায়লগ বলা, অ্যাক্টিং করা, এই অ্যাক্টিংটা করতে শিখছেন পরে? অ্যাক্টিং কি আসলে আমি অ্যাক্টিং জানি না ভাই, আমি আসলে অ্যাক্টিং জানি না। ডিরেক্টর একটা থিম দেয়, এই বলবেন, আমি ওইভাবেই যে ডায়লগের যে উচ্চ সুর কোনটায় হবে, কোনটায় মানে আপ এন্ড ডাউনের ব্যাপার আছে ডায়লগের, কখন কোনটা, এটা জাস্ট মাথায় রাখি। যে আমার বড় বড় চোখ করে চিৎকার পায়রা ডায়লগ দিতে হবে, আসলে ওইটা ক্যারেক্টারে যাই না। আমি ওইরকম বড় আর্টিস্ট। আপনি এখন তো মানে ক্যারেক্টার আর্টিস্ট মূলত। হ্যাঁ, এখন অনেক নাটকে আমার বাবার ক্যারেক্টার দিতেছে। আপনি যে ক্যারেক্টার মানে যে ডায়লগ বলা, যে অ্যাক্টিং, আপনি তো অ্যাক্টিং এ তো দেখা যায় মানে একটা মানে পরিবেশশীলের মতো অ্যাক্টিং করেন, এটা মানে কেমন লাগে আপনার কাছে? যে আপনি অভিনয় না শিখে এসে যে এটা করতেছি, এটাকে আপনি কি করেন? আসলে আমি যেটা মনে করি হচ্ছে, অভিনয় একটা নাম, বা আমরা অভিনয় করি, এটা একটা কথায় আসে। অনেক শিল্পী অভিনয়ও করে, আমি অভিনয় জানি না। আমি ন্যাচারাল অ্যাক্টিং চেষ্টা করি করার জন্য, কতটা জানি না। কিন্তু দর্শক কিন্তু আমারে আজ পর্যন্ত বলেনি যে ভাই আপনার অভিনয় ভালো লাগে। এর চেয়ে বড় পাওয়া আমার আর কিছু না। যে কোনো দর্শকে বলে ভাই আপনি খুব ভালো অভিনয় করেন, তখন আমি চিন্তা করি যাক আমি তাহলে দর্শকের কাছে পৌঁছাইতে পারছি। আপনার মহল্লা আপনার কি বলে আপনার এই অভিনয়টা? মহল্লা তো বন্ধু বান্ধব তো আছে, আসলে ওরা তো আমার বন্ধু বান্ধব সবই বিজনেসম্যান, চকবাজারে বড় বড় শিল্পপতি। আর আমি গরিব শিল্পী আর কি, আমি তো গরিব শিল্পী আর ওরা শিল্পপতি। একটা জিনিস আমার ভালো লাগে, সেটা আমার বন্ধুদেরও বলি, দেখ তোদের প্রচুর টাকা পয়সা আছে, মানে টাকা পয়সার কমতি নাই, কয়জন চেনে তোদের? আর আমার সারা দেশ চিনে।
এটাই আমার গর্ব। এটাই বড় গর্ব। এর চেয়ে বড় পাওনা আর কিছু নাই। তাহলে আপনি যে অভিনয় নিয়ে আজীবন থাকতে চান নাকি? ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তো এটা নিয়েই আছি। আপনি যে শিল্পী সমিতির একজন নেতাও, বর্তমান শিল্পী সমিতির যে এত যেগুলি মানে হয়, যে সমস্যাগুলি হয়, এটা আপনার ভালো লাগে না খারাপ লাগে? আসলে খারাপটা খারাপই লাগে, হ্যাঁ, ভালো জিনিসটা ভালোই লাগে। আর চেষ্টা করতে তো অসুবিধা নাই, চেষ্টা করতে হবে ভালো করার জন্য। এখন আপনার সমিতির কাজ কেমন চলতেছে? এখন সমিতির কাজ তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। সভাপতি নাই, সেক্রেটারি নাই। হ্যাঁ, দুইজনই তো দেশের বাইরে। এই আমরা যারা আছি কয়েকজন মিলাই চলতেছে। আমরা এবার রমজানে দিকজল ভাইয়েরও আমাদের নির্দেশ ছিল, মানে আমাদের সেক্রেটারি সাহেব মনোরঞ্জন দিকজল সাহেব, আমাদের মিশা সরকার সভাপতি, হ্যাঁ, তারপরে আমরা সবাই মিলা যেমন গোটার রমজান মাসটা ইফতারের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ঈদে শিল্পীদের ঈদ বোনাসও দিছি। তারপরে বিশাল আকারে এফডিসিতে পরিচালক সমিতি, ক্যামেরা অ্যাসোসিয়েশন, সব সংগঠন মিলা মূল শিল্পী সমিতি অর্গানাইজ করে বিশাল একটা পয়লা বৈশাখ করেছি। হ্যাঁ, ওইটাই। এখন সামনে কোরবানি ঈদে কি করব, সামনে আমাদের একটা মিটিং আছে না? হ্যাঁ, তো মিটিং এ সিদ্ধান্ত কি হয়, হয়তো দুটা গরু হয়তো দিতেও পারি যদি ব্যাটে বলে মিলে আর কি। আপনাদের এমনি শিল্পী সমিতি কোনো ফান্ড, মানে কি ফান্ডটা ক্রিয়েট কি হয় কিভাবে? আসলে এটা তো একটা অলাভজনক প্রতিষ্ঠান, তাই না? এখানে তো বিজনেস নাই, আমরা পকেটের পয়সা দিয়েই যারা নেতৃত্ব দেই করি, আর কিছু বাইরে থেকে থাকে না যে বন্ধু বান্ধব পরিচিত, হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী, তারা কিছু ডোনেট করে, এটা মিলাই চলার। এখন তাহলে এই যে একটা অবজারভেট বলি, সেটা হচ্ছে যে এই যে আপনাদের সমিতির মধ্যে যে রাজনীতি ঢুকে গেছে, এটা কি করে দেখেন? রাজনীতি ঢুকে গেছে, রাজনীতি এই দ্বন্দ্ব হইলো, ওই যে যায় দৃষ্টি নিপুণ যে বিষয়টা, এটা কি ভালো না খারাপ হইলো? এখন ঠিক আছে, ইয়া না, এখন ঘটনা হয়েছে ভাই, আমি বলি আপনি তো অনেক সিনিয়রিটি হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা আপনার এটা কি কোনো সমাধান নেই এগুলি? না, এখন আমার একটু ব্যাগে যাইতে হয়। দেখেন আপনাদের আমাদের সদ্যীয় আলমগীর সাহেব, রাজ্জাক সাহেব, ফারুক সাহেব, পারভেজ সাহেব, সোহেল রানা ভাই, উজ্জ্বল ভাই, তাদের সময় কিন্তু হয়তো অনেকে অনেক দল করতো বা সাপোর্টিং ছিল, থাকতেই পারে। এফডিসিতে কোনোদিন তারা এই রাজনীতি আনে দেখিনি। আমার এই এত বছর চলচ্চিত্র বয়সের, আমরা চলচ্চিত্র শিল্পী সব আমরা একই আমরা। হ্যাঁ, ইদানিং দেখতেছি মানে দলীয় ব্যক্তিগত কিছু জিনিস ঢুকায়া একটু মানে খারাপই লাগে আর কি, কষ্ট লাগে আর কি। এই জায়গাটার মধ্যে এটা না আনাই ভালো, তাই না? আমরা সবাই সবাইকে আমার সামনে কাজ করি, ঠিক আছে। আর যা আছে একটা দলের সাপোর্ট করতেই পারে, ওটা হইলো তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এখানে কোনো দলাদলিটা ভালো লাগে না। থ্যাংক ইউ কমল ভাই, আপনাকে আপনার আমাদের ইউটিউব চ্যানেলকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার দোয়া করি ভালো ভালো অভিনয় করেন, ভালো ক্যারেক্টার করেন, সিনেমা উন্নত হোক। ধন্যবাদ।